সম্মানিত মিস্টার ফিরোজ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা নতুন দেখতে এসেছেন, ব্লকচেন সম্পর্কিত এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই জন্য সম্পূর্ণভাবে ব্লকচেন কি এবং কিভাবে কাজ করে এই জিনিসটা জানতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই টপিকটি। আমি ফিরোজ হোসেন বলছিলাম খুলনা থেকে। আমি একজন অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার। আজকের মিটিং এর সম্মানিত হোস্ট এবং হোস্ট প্যানেল সহ যারা আমরা উপস্থিত আছি সবাইকে এই মিটিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে সুযোগটা দিয়েছেন সম্মানিত আমাদের কোম্পানির সিও মিস্টার এস মুফাটি স্যারের দীর্ঘায়ু কামনা করছি। ওনাকে আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দান করুক এবং তাকে দীর্ঘ সময় আমরা পাই, সেই প্রত্যাশা রেখে আজকের মিটিং এ আমরা যে টপিকটা রেখেছি সেই ব্লকচেন এর সম্বন্ধে আমিও কিছু বলতে চাই। তারপর আমি আমার তরফ থেকে একটু শেয়ার করতে চাই। ব্লকচেন প্রযুক্তি হচ্ছে ওয়েবসাইট এবং ইন্টারনেটের মধ্যে, বা এটা একটা ডিজিটালি প্রোডাক্ট বা একটা সিস্টেম, এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা একটা প্রযুক্তি বা প্ল্যাটফর্ম। এটা সাধারণত কাগজের তৈরি যে মুদ্রা বা হচ্ছে সংশ্লিষ্ট কোনো ডিজিটাল স্বাক্ষর সম্বলিত কোনো বস্তু বা ব্যবহার করার মাধ্যমে আমরা বাস্তব জীবনে যেই যেটা আমরা রয়েছি, তারা হচ্ছে অনলাইন ভিত্তিকও আমাদের যেই লেনদেন সংক্রান্ত যতগুলো ব্যাপার রয়েছে, তার মধ্যে হচ্ছে অনেক, এর মধ্যে আমাদের অনেক ধরনের সমস্যা আমরা হচ্ছে ওভারকাম করেই আমরা হচ্ছে আমাদের জীবনযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই তার মধ্যে থেকে ব্যবহৃত আমাদের অনলাইন ভিত্তিকের মধ্যে আমরা এটিএম কার্ড, ক্রেডিট কার্ড সহ ডেবিট কার্ড, অন্যান্য ডিজিটাল যত ধরনের স্বাক্ষর সম্বলিত হচ্ছে বস্তু আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে আহ, এর মধ্যে কিছু আমাদের মধ্যে সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো মধ্য দিয়ে আমরা চলছি, কিন্তু এসব লেনদেন গুলা যে আমরা করি, আমরা গ্রাহকের মধ্যে, গ্রাহক এবং গ্রহীতার মধ্যে উভয়কেই তৃতীয় কোনো পক্ষের উপর হচ্ছে ট্রাস্ট করা বা আস্থা রাখা আমাদের জন্য আস্থা রাখতে হয়। এবং সেটা উদাহরণ হিসেবে হতে পারে সেটা ব্যাংক। তো তৃতীয় পক্ষে এই যে ব্যাংক, এই ব্যাংকের উভয় পক্ষের নির্দিষ্ট পরিমাণে মুদ্রা আমরা হচ্ছে পরিশোধ করে আর কি, উভয় পক্ষে, গ্রাহক এবং গ্রহীতা দুজনের পক্ষেই থেকেই। তো হচ্ছে ইংরেজিতে ডাবল স্পেন্ডিং বলে একটা বিষয় আছে, যা যে কোনো হচ্ছে ই ক্যাশ সিস্টেমের ফাঁক ফকর দিয়ে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে ডাবল স্পেন্ডিং হলো এমনই একটা হচ্ছে ই ক্যাশ সিস্টেম বা যা দুইবার বা তার বেশি ব্যবহার করা যায়। 2008 সালে যখন হচ্ছে অর্থনৈতিকভাবে মন্দার সৃষ্টি হয়, সেই সময়ে পৃথিবীতে বড় বড় ব্যাংকগুলো প্রায় হচ্ছে দেউলিয়া ছিল বা পথে বসেছিল। সেই সময় অর্থাৎ সরকার এবং থার্ড পার্টি নিরাপত্তা খুব কাজে আসছিল না। থার্ড পার্টি এবং সরকারের উপর যখন বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছিল, তখন জনমনে অনেক হতাশার সৃষ্টি হয়। এই উপরোক্ত সমস্যাগুলো আমরা যারা সেই সময়ে এই অনলাইন ভিত্তিক হচ্ছে প্ল্যাটফর্মের সাথে বা এই লেনদেনের সাথে যুক্ত ছিলেন, তারা এটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো সেই সময়ে হচ্ছে সাতোশি নামক নাকামান্ত ছদ্মবেশী এক বা একাধিক কম্পিউটার স্থান হচ্ছে বিজ্ঞানী 2008 সালে অক্টোবর মাসে 9 পৃষ্ঠায় বিটকয়েন এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক হচ্ছে ক্যাশ সিস্টেম নামক এক ধরনের গবেষণা প্রস্তাবনা অনলাইনে প্রকাশ করেন তারা। সেখানে প্রথম বিটকয়েন সম্পর্কে তারা ধারণা দেয় আমাদের। আহ, আমরা পরবর্তীতে আমরা জানি আর কি। প্রস্তাবনার সারসংক্ষেপে বলা হয় যে একটি পিয়ার টু পিয়ার হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা পরিশোধের ব্যবস্থা আমাদের প্রয়োজন, সেটি যেটার মাধ্যমে একজন অন্যজনকে কোনোভাবে অন্য কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের কাছে না গিয়েই লেনদেন সম্পন্ন করা সম্ভব হতে পারে, করতে পারে। এই এই যে হচ্ছে একই সঙ্গে সেই ডবল স্পেন্ডিং থেকে বিরত থাকতে পারে। সেক্ষেত্রে এই ব্যবস্থা সব ধরনের লেনদেন সম্পন্ন হবে এই আস্থা রেখে পরবর্তীতে যে কাজের লেনদেনটা প্রমাণের ভিত্তিতে সব ধরনের লেনদেন এক নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে লিপিবদ্ধ করা হবে। সম্ভাবনাময় এই হচ্ছে প্রযুক্তিকে তারা কাজে লাগিয়ে পরবর্তীতে তারা হচ্ছে বিটকয়েন নামক মাইনিং করে একটা ধরনের হচ্ছে কারেন্সি বা একটা মুদ্রা তারা চালু করে, সেটা 2009 সালে। এবং সেটা বর্তমানে এই যে যত ধরনের অনলাইন ভিত্তিক যে মুদ্রা বা ইলেকট্রনিক মুদ্রা অথবা ব্লকচেনের মধ্যে যেটা হচ্ছে সেটা বিটকয়েন বর্তমানে বিশ্ব জগতে ক্রিপ্টো কারেন্সির মধ্যে 1 নম্বরের অবস্থান করছে। সেটা আমরা এই সংক্রান্ত বিষয়ে যারা খোঁজ খবর রাখি বা যাচাই বা রিসার্চ করি সেটা জেনেছি। বাংলাদেশ প্রেক্ষাপটে এই যে ক্রিপ্টো কারেন্সি কিন্তু এখনো সরকার থেকে অনুমোদন নয়।
কিন্তু ইদানিং আমরা গত প্রায় কয়েক মাস থেকে জেনেছি, এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হচ্ছে উনি কিছু তথ্য দিয়েছেন, এবং তারা সরকারও এটা চায় কোনোভাবে হচ্ছে বাংলাদেশেও একটা এই ধরনের একটা মানে মুদ্রার দিকে এগিয়ে যাবে, সেটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বা লেনদেন কোনোভাবেই বৈধ নয়। এই জিনিসটাকে আমরা মাথায় নিয়ে হচ্ছে এটার বিষয়ে আমরা কথা বলবো, সে একটা বিষয়। এছাড়া যত ধরনের প্রযুক্তি রয়েছে তার মধ্যে অন্যতম একটা প্রযুক্তি হচ্ছে ব্লকচেইন, বা হচ্ছে এই প্রযুক্তিকে ব্যবহার করে এখন এটা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা অন্যান্য প্ল্যাটফর্মে অন্যান্য ভাবেও এটা ব্যবহার করা যায়। তো বাস্তব জীবনে যেই ব্লকচেইনের প্রযুক্তির ব্যবহার কতটা উপযোগী এবং নিরাপদ সে সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে ব্লকচেইন কতটা নিরাপদ বুঝতে হলে আমাদের প্রথমেই ব্লকচেইন কিভাবে কাজ করে এবং আমাদের সেটা বুঝতে হবে। ব্লকচেইন সাধারণত তিন ভাবে নিরাপত্তামূলক দিক রয়েছে ব্লকচেইনের। সেটা এক নম্বর হচ্ছে, আমরা যদি ব্লকচেইন ব্যবহার করে নিজ অ্যাকাউন্টে থেকে আরেকজনের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাই, তখন তখন সাথে সাথে একটি ব্লক সৃষ্টি হয়। এই ব্লকচেইনের একটি ব্লকে ব্যবহারকারী ট্রানজেকশনের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। যখনই এরকম একটা ব্লক সৃষ্টি হয়ে যায়, এই ব্লকটিতে কিছু ক্রিপ্টোগ্রাফিক হিসেবে হিসাব নিকাশের ক্ষেত্রে আহ, বা হিসাব নিকাশের মাধ্যমে হ্যাশ ফাংশন নামে একটি অদ্বিতীয় কোডের সৃষ্টি হয়। এই কোডটি হচ্ছে হিসাব নিকাশকে মাইনিং বলে আর কি। তো একবার এই একটি ব্লকের মাইনিং হয়ে গেলে ক্রিপ্টোগ্রাফি ব্যবহারে ইতিমধ্যে ব্লকটি আনহ্যাকেবল হয়ে যায় বা হয়ে পড়ে। সেক্ষেত্রে আবার আমরা যখন এই পদ্ধতিটি আরেকটা হচ্ছে ট্রানজেকশন করি, নতুন আরেকটা যখন ব্লকের সৃষ্টি হয়, সেক্ষেত্রে পূর্বতম ব্লকের মানে আগে যে ব্লকটা হয়েছিল সেই ব্লকের হ্যাশ ফাংশনটি নতুন ব্লকের সমস্ত তথ্য ক্রিপ্টোগ্রাফি হ্যাশ করে বা হচ্ছে ফাংশনের কাজ করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে পূর্ববর্তন মানে আগের যে ব্লকটি ছিল সেই ব্লকটি হচ্ছে দ্বিতীয় দফায় নিরাপত্তার চাদরে ঢেকে যায়, পরবর্তীতে যে হচ্ছে ট্রানজেকশনটা হয়। এভাবে হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, বা এক ফাংশনের সাথে আরেকটা ফাংশনের চেইন আকারে মানে একজন হচ্ছে এটা ঘটতে থাকে আর কি, এটা ঘটতে থাকে। এইভাবে হচ্ছে এখন আমরা এই বর্তমানে এই জগতে যখন আমরা এই ধরনের ট্রানজেকশন বা কেউ যদি করে, তাহলে এই এখন কোন হ্যাকার যদি এই একটি ব্লক কোনোভাবে হ্যাক করে ফেলে, তাহলে ব্লকটির তথ্য পরিবর্তন আনে অথবা সাথে সাথে হ্যাশ ফাংশনটি বদলে যাবে। মানে এই বদলে যাওয়ার কারণে যদি নির্দিষ্ট ব্লকের জন্য নির্দিষ্ট অদ্বিতীয় কোনো কোডের সৃষ্টি হয়, একটি ব্লকের হ্যাশ ফাংশন বদলে যাওয়ার কারণে এই ব্লকের পরে যত ধরনের ব্লক যুক্ত হয়েছে সব ব্লকের ফাংশন বদলে যাবে, এবং ব্যবহারকারীর মধ্যে দ্রুত চেইন ধরে এগিয়ে যাবে, এবং আক্রান্ত ব্লকটিকে চিহ্নিত করে ফেলতে পারবে। সেক্ষেত্রে ব্লক চেইনের ব্যবহার এবং সাইবার আক্রমণ থেকে আক্রমণ চালানোর অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়িয়ে যায়। দ্বিতীয় যেই হচ্ছে আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিজিটাল জালিয়াতি। অসাধু ব্যক্তি যখন হচ্ছে ডিজিটাল ভাবে বা ডিজিটাল পদ্ধতিতে এটা ব্যবহার করে, ব্যাংক তার হচ্ছে গ্রাহকের টাকার হিসাব রাখে, গ্রাহকের সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে এবং বিনিময়ে সার্ভিস কেটে রাখে এবং সার্ভিস চার্জ কেটে রাখে। কিন্তু যদি ব্যাংকের কোনো অসাধু কর্মকর্তা এই টাকা নিয়ে দুর্নীতি করে, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে ব্লকচেইনে এই ক্ষেত্রে একটা সমাধান রয়েছে। প্রত্যেকটা ট্রানজেকশনের মধ্যে হোক টাকার লেনদেন বা তথ্যর, সেক্ষেত্রে ব্লকচেইনে যে নেটওয়ার্ক চলবে বা চলে সেই নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারে খবর পৌঁছে যায় এই ট্রানজেকশনটা হচ্ছে। যদি আমরা অ্যাকাউন্ট থেকে যদি আমরা ধরে হিসাব নিই, একটা উদাহরণ হিসেবে ধরি, অ্যাকাউন্ট থেকে আমরা 100 টাকা বর্গীয় জয় অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে পাঠাই, সেক্ষেত্রে একটা রেকর্ড থাকে। এই রেকর্ড থাকার কারণে নেটওয়ার্কে সংযুক্ত থাকা সকল কম্পিউটারে এটা সেভ হয়ে যাবে। যখন আমরা হচ্ছে এই আবারও এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠাতে যাব, তখন ব্লকচেইনে প্রথমে যে নেটওয়ার্কে বা যেই কোডের সাথে যেটা যুক্ত ছিল সেটার সাথে এটা নোট করবে, এবং এটা হচ্ছে এই নোট করার কারণে অ্যাকাউন্টে এই বিষয়ে আগের যে ট্রানজেকশনটা হয়েছে খোঁজ নিবে। এবং এই নেটওয়ার্কের মধ্যে যে জালিয়াতি ওই রকম হয় না। অ্যাকাউন্টের যদি এর মধ্যে যদি কোনো জালিয়াতি থাকে, তাহলে জালিয়াতিটিকে হচ্ছে রোধ করে ট্রানজেকশনটা কমপ্লিট করবে আর কি। তো আরো একটা পদ্ধতি রয়েছে বা কারণ রয়েছে, সেক্ষেত্রে আমরা যেই কারণগুলো বলতেছিলাম, সেটা 3 নম্বর কারণটা হচ্ছে ব্লকচেইন দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পাবলিক এবং একটা প্রাইভেট।
পাবলিক যেটা সেটা সবাই ঢুকতে পারে, এবং যেটাতে ঢুকতে পারে না ব্লক চেইনের মধ্যে সেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট ব্লক চেইন খুবই নিরাপদ। এখানে ব্যবহারকারীর তথ্য গোপন থাকে, এবং চেইনে কি ধরনের পরিবর্তন এনেছে, তা কি কি সুবিধা নিচ্ছে বা দিচ্ছে, প্রাইভেট নেটওয়ার্কে যুক্ত থাকা সকলে তা দেখতে পারে, এবং ফলে প্রাইভেট ব্লক চেইনের জালিয়াতির ভয় তো নেই, পাশাপাশি হচ্ছে ব্যবহারকারীর পরিচয় ও নেটওয়ার্কের বাইরের মানুষজন থেকে গোপন থাকে। তো এসবের কারণে ব্লকচেন খুবই নিরাপদ এবং অত্যন্ত ব্যবহার উপযোগী একটি প্ল্যাটফর্ম। শেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্লকচেন কেবল একটি ব্যাংকিং সেক্টরে সীমাবদ্ধ না, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে ধরে শিক্ষা খাত সহ ইত্যাদি সেক্টরে এই ব্লকচেনের ব্যবহার দিন দিন হচ্ছে। আর এছাড়া অন্যান্য ব্লকচেন অন্যান্য ভাবেও এটা ব্যবহার হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কোম্পানি ব্লকচেনের সিস্টেমে কাজ করবে, এখন ব্লকচেনের মাধ্যমে সেটা ক্রিপ্টো কারেন্সি বা অন্য কিছু হতে পারে। সেটা আরো আমরা স্পষ্ট হবো এক্সটারের বক্তব্য, এবং পরবর্তীতে এই ধরনের আরো আমরা আপডেট যখন জানবো, এবং আমরা এই বিষয়ে হচ্ছে আমাদের onpassive.com এই ধরনের কোনো ব্লগ আমরা পড়বো, বা এই বিষয়ে ব্লগ প্রকাশ করা হলে সেখান থেকে আমরা জেনে নিয়ে আরো এই কোম্পানি এই ব্লক চেইন সম্পর্কে যেহেতু অনপেসিভ কাজ করতে চাই, সেটা আমরা জানতে পারবো। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথার মধ্যে যদি ত্রুটি থেকে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এবং এই ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।